আমরা আজকে দরবারে সুলতানে কথা বলবো এমন একজনের সঙ্গে যিনি একাধারে চিন্তাবিদ, লেখক এবং অনুবাদক। তার কাজের পরিসর, তিনি প্রবন্ধ লিখেছেন, অনুবাদ করেছেন অনেকগুলো বই। এখন পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব তত্ত্ব এবং দর্শনের যে জটিল এবং গুরুত্বপূর্ণ বইগুলো আছে, তার মধ্যে প্লেটো, তারপর কার্ল পপার, বার্ট্রান্ড রাসেল, এই রকমের দার্শনিক গ্রন্থ, বহু দার্শনিক গ্রন্থ তিনি অনুবাদ করেছেন। কন্টেম্পোরারি বা সমসাময়িক যে দার্শনিকগণ আছেন তাদের বইও আছে সেসবের মধ্যে। তো অনুবাদটাকে উনি শুধু অনুবাদের জায়গা থেকে অনুবাদ করা এরকমের একটা ব্যাপারের জায়গা থেকে দেখেন না, এটাকে একটা আন্দোলনের জায়গা থেকে, একটা সোসাইটিতে একটা নবজাগরণের জায়গা থেকে দেখেন। তো সেই জায়গার যে কাজ, সেই কাজের যে মূল লোক তিনি আমিনুল ইসলাম ভূঁইয়া। তার সাথে আজকে আমরা কথাবার্তা বলবো তার কাজ নিয়ে, কাজের পরিসর নিয়ে, তার আকাঙ্ক্ষা এবং লক্ষ্য নিয়ে। আজকে আমরা দরবারে সুলতানে কথাবার্তা হবে আমিনুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে। আপনি বিপুল অনুবাদ করলেন, বইগুলো অধিকাংশই জটিল এবং কঠিন বই, সবই তাত্ত্বিক এবং দার্শনিক বিষয়াশয় নির্ভর বইপত্র আপনি অনুবাদ করেছেন। এই অনুবাদগুলো করার ক্ষেত্রে আপনি যখন প্রথম জীবনে যখন ওই ম্যাজিস্ট্রেসি করছেন বা স্টুডেন্ট লাইফ, সেই সময়ে কোন বই বা কোন লেখক মানে ভিন্ন ভাষার যে নাকি আপনাকে অনুপ্রাণিত করলো অনুবাদ করার ক্ষেত্রে, আর বাংলাদেশেই বা কোন লেখক বা আপনার বন্ধু বান্ধবদের মধ্যে কেই বা আপনাকে উস্কানি দিল এই অনুবাদের যজ্ঞের মধ্যে ঢুকে যাওয়ার জন্য, এটা আমরা জানতে চাই। প্রথমে তো কোনো গ্রেড বই আমি অনুবাদ করিনি। সেটা হচ্ছে প্রথমে যেটা হচ্ছে, আমরা তখন সূর্যসেনালে থাকি, সেকেন্ড থার্ড ইয়ারে পড়ি। আহমদ ছফা হচ্ছে আমাদের গুরু। উনি ওই যে হেমিলের বংশীবাদক আছে না, সেরকম বংশীবাদকের মতো পিছনে পিছনে অনেক ছেলেপেলেকে উৎসাহিত করে। আর সবাই একটা ইয়া ছিল, সে বোধহয় চাচ্ছিল যে এই বাংলাদেশ তো পূর্ব বাংলায় একটা রেনেসা হোক, এবং সেইটা তার একটা জীবনের মোটো ছিল। তো সেটা ওনার শক্তিতে যতটুকু কুলায় উনি সেভাবে দেখছে, এবং ইয়ং ছেলেপেলেদের উনি প্রচন্ড উৎসাহিত করতেছে। আপনি জানেন ওরা অনেক ফলোয়ার হয়ে গেছিল, এখনো আছে। তো সবাই আমরা যখন সেকেন্ড থার্ড ইয়ারে পড়ি তখন আমরা যাইতাম ওনার রুমে, সারাক্ষণ শব্দ টব্দ ওনার ইয়াটিয়া শুনতেছি। উনি আবার পাগলের মতো গানও গাচ্ছে, তো সেগুলো আমরা সহ্য করতেছি। কারণ হচ্ছে কিছু কিছু ইডিওসিনক্রেসিস থাকে লোকজনের, বড় লোকজনের, সবাই তার সেটা ছিল। তো সবাই আমার পাখির সাথে কথা বলা। তো সবাই আমার একদিন বললো যে করো, তোমরা হুমায়ুন আহমেদের নন্দিত নরকে বইটা অনুবাদ করো। আমি তখন হুমায়ুন আহমেদকে চিনিও না, জানিও না। তখন আমি বললাম, সবাই আমরা তো এত ভালো ইংরেজি জানি না, আমার সাথে মস্করা করবা না, তুমি তোমার এক বন্ধুকে আছে, একজন দুইজনকে নিয়ে করো। তো আমি আমার এক বন্ধু বিহারি, উর্দু স্পিকিং, সে ভালো ইংরেজি জানে, আচ্ছা, আর বাংলা জানে না। তো তারে নিয়ে শুরু করলাম নন্দিত নরকে অনুবাদ করা। অর্থাৎ আপনার ডাবল ট্রান্সলেশন করতে হতো, তাকে হলো প্রথমে উর্দুতে বুঝাইয়া দিতে হতো। উর্দুটা বুঝে, সে বাংলা বুঝে, কিন্তু বাংলা পড়তে পারে না সে। আচ্ছা আচ্ছা। তো আমরা দুইজনে মিলে নন্দিত নরকে অনুবাদ করলাম। কিন্তু এটা তখন আমরা ইউনিভার্সিটি থাকতে এটা ছাপা হয়নি। আচ্ছা, এটা অনেক পরে ছাপা হয়েছে 84-এ। হুদে ভাই ওই আরো অনেক পরে অনুবাদ করছে। এইটা হচ্ছে আমার প্রথম লিটারেরি ইংরেজি, বাংলা টু ইংরেজি ট্রান্সলেশন। আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইংরেজির থেকে বাংলার অনুবাদ। তো একসময় সবাই আমাদের বললো কি, তখন কিন্তু এই দেশে কোনো সাবলটান সাহিত্য বলতে কিছু জিনিস ছিল না, নামও শুনি নেই আমরা। এই দ্য রেচেড অফ দ্য আর্থ উনি জানি কোত্থেকে নিয়ে আসছে। আইনা আমাকে বলে কি যে তুমি এটা অনুবাদ করো। পরে আমি শুনছি যে উনি অনেককে দিছিল এটা অনুবাদ করে, তারা করে নাই, আমাকে দিছে। তখন গুরুর কথা তো ফেলতে পারি না, আমি তো উপজেলা ম্যাজিস্ট্রেট সরাইলে। তখন এটা কিছুক্ষণ যখন অনুবাদ করলাম তখন আমার মনে হইলো, আরে আমার তো লোমটোম খারাই গেল, এইটা তো আমার কথা। আমরা যারা রেচেড অফ দ্য আর্থ, আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের লোক, আমরা যারা কলোনাইজড, তাদের কথা তো এর মধ্যে সব আছে। এটা প্রথমে নাম ছিল জগতের লাঞ্ছিত ভাগ্য হতো। আমি নজরুলের ওই লাইন দিয়ে এই কবিতাটা করছিলাম। পরে এটা প্রথমে বাংলা একাডেমি ছাপাইলো কেমনে, তখন তো টিয়া নাই, কম্পিউটার নাই, টাইপ মেশিন নাই ভালো। ইউনো সাহেবের
পিএ টাইপ মেশিন তার দিয়ে রিকোয়েস্ট করে করছি, আমার তো টাকা করিও নাই। এইটা যখন সবাই দিছি, সবাই মনে হলো যেন হাতে আসমান পাইলো, যাও এক্ষুনি যাও, এক্ষুনি যা বাংলা একাডেমিতে। আমি তখন সরাইল থেকে আসছি, বাংলা একাডেমি মঞ্জুর মাওলা তোমাদের কি জানি বলে তোমাদের সার্ভিসের লোক, ওই ওনারা গিয়া দেখাও, দেখায়া এইটা ছাপতে বলবা, রিকোয়েস্ট করবা। তো গেলাম, গিয়া খুব ভয় ভয়ে ঢুকছি তার রুমে। কে? স্যার আমার নাম আমিনুল ইসলাম ভুইয়া। কি চাই? স্যার আমি উপজেলা ম্যাজিস্ট্রেট। উপজেলা ম্যাজিস্ট্রেট কোথাকার? তাই বললাম স্যার সরাইলে। তো এখানে কি জন্য আসছো? তাই বললো স্যার এই যে আমি একটু বই অনুবাদ করছি, তো এটা একটু আপনাকে দেখানোর জন্য। হ্যাঁ, কি বই অনুবাদ করছো? আমি বলছি দি রেচেড অফ দ্য আর্থ। এই তো উনি খুব ইয়ে হয়ে গেছে, রেচেড অফ দ্য আর্থ অনুবাদ করছো তুমি? ওই দেখি দেখি। তো উনি তো আগে জানে না যে আমি বইটা নিয়ে গেছি। তা আমি তার দেখালাম, দেখাইছি পরে উনি কথা পড়লো দেখা, তারপর বললো যে যাও, নিচে হুদা আছে আর এই ইয়া কি জানি বললে হায়দার আছে, কি হায়দার, রশিদ হায়দার, ওর কাছে দিয়ে আসো, বললো যে আগামী মিটিংয়ে যেন এটা উপস্থাপন করে। গেলাম, গিয়া তারপর দিয়ে আসছি। তো আমি মনে করছি তো আগামী মিটিংয়ে পরে শুনলাম যে এটা ইয়ে হয়েছে, অ্যাকসেপ্টেড হয়েছে, কিন্তু ছাপা আর হয় না। এটা অনেক পরে ছাপা হয়েছে, যথারীতি বাংলাদেশ যেরকম বছর অনেক পরে ছাপা হয়েছে। এই তখন একটু নেশা লাগলো আর কি অনুবাদে। অনুবাদে আসার আমার ইয়া নেই। আমার রুমমেট ছিল শিহাব সরকার, সে কবিতা লিখতো। তো আমি কিছু কবিতা মক্স করার চেষ্টা করলাম। সে একদম পরিটরে বলেছে, ভুইয়া অন্য কিছু চেষ্টা করো, এই কবিতা তোমার হবে না। আমি আশা ছাইরা দিলাম আর কি, কবিতা হবে না। তখন সবাই আমাকে আরো কিছু বই দিছিল। যেমন একটা হচ্ছে দ্য সরোজ অফ ইয়ং ব্যর্থার, এটা গেটের একটা উপন্যাস। তো সেই উপন্যাসটা আমি কিছু দূর অনুবাদ করছি। এটা ওই সিকান্দার আবু জাফরের একটা পত্রিকা ছিল না, ওইটাতে কিছু দূর ছাপা হয়েছিল 2 ইনস্টলমেন্ট, এরপরে আর এটা ডিসকন্টিনিউড হয়ে গেছে। এইভাবে তারপর আমাকে একটু প্রসঙ্গত জানি, ওই বইটা কি পরে পাবলিশ হয়েছে কোথাও থেকে? ওই কেউ একজন বোধহয় করছে। আচ্ছা, এই কি তরুণ ব্যর্থারের দুঃখ নামে আমি কোথায় দেখছি মনে হয়, এটা পশ্চিমবাংলা থেকে নেমে যাই না। আপনারটা হয়েছে কিনা? আপনার যেটা বই? না, ওইটা তো 2 চ্যাপ্টার মাত্র ইয়া করা হয়েছিল। তো তারপর আমি তো চলে গেছি ইয়েতে, কি জানি বলে ম্যাজিস্ট্রেট হইয়া, প্রথমে ইয়াতে, তারপর চিটাগাং গেলাম। চিটাগাং যাওয়ার পরে আমি একটা রেকর্ড পাইলাম, সেটা হচ্ছে সূর্য সেন আছে যে, সূর্য সেনের মামলার একটা, আমি রেকর্ড রুমের ইনচার্জ ছিলাম। সূর্য সেনের মামলার একটা রায় ওখানে দেখতে পাইলাম। তো এইটা কিছু দূর আইনে ফটোকপি করে সহবাইরে দেখাইছি। সহবাই তখন উত্তরণ একটা পত্রিকা ছাপায়, দেখাইছি। বার বলি এইটা তুমি এক্ষুনি ফটোকপি করে আনো। আমার কাছে পয়সা করি নেই, এটা পয়সা কপিতে 1-1.5-200 টাকা লাগে। তখন কত 450 না 450 টাকা বেতন পাই। তা তো ইয়া করবো কেমন? আমার এক হিন্দু বন্ধু, তো সেই ভদ্রলোকের ওই ইয়া ছিল, সে হচ্ছে ওই সূর্য সেনের যে ইয়া করছে, এই মৃত্যুর পরে কি জানি করে, পোস্টমর্টেম করে যে, পোস্টমর্টেম করে যে, ওর নানা ছিল ওই সূর্য সেনের পোস্টমর্টেম করার সেই এডিশনাল সিভিল সার্জন। তো সে আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করছে, এই বইটার ফটোকপি করছি, কইরা আইনা তারপর সবাই দেখাইলাম, কয় যে তুমি এটা অনুবাদ করা শুরু করো। তো অনুবাদ করা শুরু করলাম। অনুবাদ করা শুরু করার পরে সবাই তার উত্তরণ পত্রিকায় 2 ইনস্টলমেন্ট ছাপাইল। ছাপানোর পরে যেটা হলো, ওই সবাই তো ইয়াতে রেখে দিছে স্ট্যাকে, ওই পোকা খেয়ে বলেছে। তারপরে কি করবো, আবার সেগুলা রিপেয়ার করে সবাই বলে যাও এই খান ব্রাদার্সের ফিরোজ খানকে দিয়ে আসো এটা। তারপরে ফিরোজ খানকে দিয়ে আসছি। তখন ইতিমধ্যে 90s চলে আসছে, এরশাদের যুগ। তো এরশাদের যুগ, তো আমি ওখানে গিয়া ওনার কাছে দিলাম। তো উনি তো সবাই যেটা বলে আর কি ফেলতে পারেন, ওনার বন্ধু তো। তারপরে উনি সূর্য সেনের মামলার রায় হিসাবে এটা ছাপাইলো। এই তখন আমার প্রথম পর্ব অফ অনুবাদ গেল আর কি। এরপরে হয়েছে কি, আমি যখন ইয়ে করছি, এই ঢাকা চলে আসছি,
তারপরে টুকটাক কিছু অনুবাদ করি, কিন্তু সিগনিফিকেন্ট কিছু না। কিন্তু যে আপনি একবার জিজ্ঞেস করলেন যে কোন বইটা আমাকে হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বেশি আলোড়িত করছে, তো আমি ওই জার্মান কালচারাল সেন্টারে এই একটা বই পেলাম, কি জানি বলে, কার্ল পপারের। সেই বই আমি পড়া খুব আলোড়িত বোধ করলাম। ফিলোসফির বই, কিন্তু সহজ পাঠ্য বলা চলে আর কি। তো সেইটা করে তারপরে আমি নিজে নিজে অনুবাদ করা শুরু করলাম। ইতিমধ্যে আমি আমেরিকা পড়তে গেছিলাম। পাওলো ফ্রেইরের একটা বই আছে না, এই যে কি জানি বলে, প্যাডাগজি অফ দ্য অপ্রেসড, সেই বইটা বসে বসে অনুবাদ করছি। ওই আমেরিকাতে যে 1 বছর যখন মাস্টার্স করছি, এই নেই সেগুলো পাবলিশার পাই নাই, কাউরে দেখায় নাই, করছি আর কি আনন্দের জন্য। হঠাৎ করে সবাই একদিন আমাকে বললো কি, কামাল ভাই আছে না, কামাল উদ্দিন, এই যে হাজবেন্ড খুশি কবিরের, তো উনি এই প্যাডাগজি অফ দ্য অপ্রেসড বইয়ের অনুবাদ চাইছে সবাই কাছে। কই যে এটা তো আমাদের বইয়ে অনুবাদ করছে। তো সবাই আমার বললো, তুমি না এই বই অনুবাদ করছো, এক সময় বলছিলাম আমাকে, কই দাও। তো আমি বাসায় খুঁজে দিই নাই বই, কোথায় গেল এই ইয়ারের মধ্যে সেই বই শেষ। সবাই যেতে অর্ডার করছে, সুতরাং আমি আবার অনুবাদ করলাম এটা, মানে দ্বিতীয়বার পুরো বই। তো সেইটা করার ফলে তারপরে এটা ওই কামাল ভাই ছাপাইছে আর কি, জগৎ কি অত্যাচারিতের শিক্ষা নামে। সেটা এখনো বাজারে পাওয়া যায়, কিন্তু প্যাডাগজি কতটুকু সাকসেসফুল হয়েছে বাংলাদেশে সেইটা তো। তারপরে আমি কিছুদিন এনজিওতে চাকরি করলাম, তখন আমার মনে হলো এক সময় যে there are some great in the West, তাদেরকে আমাদের এখানে আনা দরকার এবং আমাদের লোকজনকে অনুবাদ করে জানানো দরকার। কারণ হচ্ছে অনেক ইংরেজি তো বুঝে না, 1 নম্বর। আমি বলবো না যে তারা আর এটার কোনো হয়নি আমাদের দেশে, প্রচলন হয়নি। আপনি তখন চর্চাটাই হয়নি। আপনি ফিলোসফির এত মাস্টার আছে, আছে, বার্ডেন রাসেলের কয়টা বই অনুবাদ করছে। তো করে তখন আমি যেটা শুরু করলাম সেটা হচ্ছে কিছু কিছু বইয়ের অনুবাদ করা শুরু করলাম, এবং এরপরে আমি ওই অল্টারনেট এক্সিকিউটিভ ডিরেক্টর হয়ে গেলাম মেনিলায়। ওখানে গিয়ে দেখি ওয়ার্ল্ড ব্যাংকের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের। এখন হয়েছে ওখানে গিয়ে লোকজন তো খুব লম্বা লম্বা কথাবার্তা বলে, হ্যান করছি ত্যান করছি, আসলে ওখানে কোনো কাজ নাই। এটা হচ্ছে সীমান্ত প্রহরীর মতো, আপনি ওই মিটিং এ থাকেন, ফিল গুড, কিছু বক্তৃতা দেন আর ডিনার ফিনার করেন। এটা হচ্ছে সেন্টিনেলের মতো গার্ড আর কি, দাঁড়ায় থাকা বর্ডারে, আপনার বিরুদ্ধে কিছু হয় কিনা আপনার দেশের বিরুদ্ধে ওয়াচ করা। তো আমি তো অল্টারনেট, যদি ডিরেক্টর না থাকে তাহলে আমি বক্তৃতা দিই আর কি মিটিংয়ে। সেই বক্তৃতা তো লেখা দেয় এই অ্যাডভাইজার আছে, তারা লেখা দেয়, আমরা হয়তো কিছু কারেকশন করি। আর লক্ষ্য রাখি যেন আমাদের দেশের স্বার্থটা অক্ষুণ্ণ থাকে। তো এটা অ্যাম্বাসেডরিয়াল জবের মতো না, কিন্তু এটার কিছু ইমপ্লিকেশন আছে। আপনি যদি না থাকেন তাহলে যে কোনো ডিসিশন আপনার বিপক্ষে যাইতে পারে, এবং সেটা খুব বিরাট রকমের ডিজাস্টার হয়ে যেতে পারে। তো সেইটা দেখা হচ্ছে দায়িত্ব, তার অন্য কোনো কাজ নাই। তখন আমি প্লেটো অনুবাদ করা শুরু করলাম। প্লেটো অনুবাদ করা তো খুব কঠিন। তো এখন ওখানে বৈশা করি, ওখান থেকে বৈশা 2 বছরে আমি 19টার মতো বই অনুবাদ করছি। অনুবাদকের যে ভূমিকা, অনুবাদকের তো একটা অবশ্যই ভূমিকা আছে, সে ট্রান্সলেট করছে, তার একটা ভূমিকার জায়গা আছে। সেই ভূমিকার জায়গাটাকে আপনি মানে কিভাবে দেখেন, মানে নিজেকে কিভাবে মূল্যায়ন করেন একজন আপনি অনুবাদকের জায়গা থেকে? সেটা কি ব্যাখ্যাকারী, নাকি হলো যে ইন্টারপ্রেটার, নাকি সেটা হলো যে মানে সংস্কৃতি পুনর্বিনির্মাণের জায়গা থেকে কিভাবে দেখেন? এটা কিভাবে বলবো, ইট ইজ অল, সবগুলি এটা। মানে কারণ বা এরকম হয় কিনা যে কোনো টেক্সট টু টেক্সট, মানে কোনো একটা টেক্সটের ক্ষেত্রে একরকম অবস্থান নিতে হয়, কোনো আরেকটা টেক্সটের ক্ষেত্রে আরেক রকম অবস্থান নিতে হয়? এরকম না, আপনি একটা কালচারকে আরেকটা কালচারে তো পুনঃস্থাপিত করতেছেন আপনি। সুতরাং এইটার যে এসেন্স, মূল যে জিনিসটা, সেই জিনিসটা আপনাকে কমিউনিকেট করতে হয়। আপনি আমার ইয়াগুলি দেখেন, প্লেটোর অনুবাদগুলি দেখেন, দীর্ঘ ফুটনোট দিছি, কারণ হচ্ছে
এই অনেক জিনিস এক্সপ্লেনেবল না, অর্থাৎ এখানে আপনি ব্যাখ্যাকারী। হ্যাঁ, ব্যাখ্যাকারী। তারপরে কিছু কিছু জিনিস আছে, যেমন ধরেন অনেক ব্যাখ্যার প্রয়োজন হয় না, কিন্তু আপনি লিটারারি যদি আপনি শব্দগুলি চেঞ্জ করেন তাইলে অনেক ভুল হয়ে যাবে বলে মনে হয়। সুতরাং হুবহু রাখতে হচ্ছে, সেগুলো হুবহু রাখতে হচ্ছে। তো আমি যেটা করছি, বিশেষত প্লেটোর ক্ষেত্রে আমি প্রচুর ব্যাখ্যা করছি, এবং আমি প্লেটোর উপর একটা বইও লিখছি। কারণ আমার মনে হয়েছে আমার দেশের লোকজন যদি প্লেটোকে বুঝতে চায় তাহলে এটা পড়া দরকার। কিন্তু এলাস আমার লোকজন তো এটা পড়ে না। এই বইটা একটা প্রাইজ পেয়েছি। কি প্রাইজ পেয়েছি জানেন? বইটার ডিজাইন খুব ভালো, ওই বইমেলায়, যেটা বইমেলায় সেটা পাইছে হচ্ছে প্রকাশক। তারপরে আর এই যে সক্রেটিসের উপর একটা বই লিখলাম, এটা আমার কাছে মনে হচ্ছে আমার খুব একটা বই, প্রিয় একটা বই। তারপর প্লেটোর ব্যাখ্যার আরো শুধু রিপাবলিকের উপর একটা বই লিখছি, মানে ব্যাখ্যা করে, সেইটাও খুব বেশি যে বিক্রি হয়েছে এমন নয়। তো আমার মনে হচ্ছে এটা নিয়ে আমার দুঃখ নাই। সবাই একসব বলতো কি, শোনো মিয়া, এই যে প্রথম যখন বৃষ্টি হয় তখন দেখবো ধুলা উড়ে, ইয়া হয় না, মাটি ভিজা, কোনো স্রোত হয় না বা বন্যা হয় না। প্রথম প্রথম এরকম হবেই। তুমি যদি নতুন জায়গায় এরকম বৃষ্টি ঝরাইতে চাও, আরো অনেকের বৃষ্টি ঝরাইতে হবে, তারপরে হয়তো মাটি উর্বরা হবে, নদীর পানিতে স্রোত হবে। তো আমাদের অনেক কিছুই একদম নতুন, যেমন গ্রিক স্টাডিজ আমাদের এখানে খুব বেশি হয়নি। আপনি রবীন্দ্রনাথের কোনো গ্রিক লেখা দেখছেন? না। এমনকি নজরুলের দেখছেন? না না না। এবং সেইটা যে আমাদের হয়নি, এইটা আমাদের একটা দুঃখ, দুর্বলতাও বটে। কারণ পৃথিবীর এই যে স্বর্ণ ভান্ডার, এটা আমাদের সামনে উপস্থিত, কিন্তু আমরা এটা আস্বাদন করলাম না, আমরা নিলাম না। এই দুঃখ আমার ছিল, সেই জন্য আমি কষ্ট করে এতগুলো অনুবাদ করছি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে অনুবাদ করার ক্ষেত্রে মূল লেখকের জবান, মূল লেখকের স্টাইল, গদ্য, আবার হচ্ছে যে যে পাঠক, তার প্রতি দায়বদ্ধতা, তার বোধকে সম্মান জানানো, যে সে কতটুকু নিতে পারবে বা কিভাবে নিতে পারবে সেটা। আবার অনুবাদক হিসেবে আপনার নিজস্ব সত্তা, নিজস্ব কণ্ঠ, সেটাও এখানে থাকে। তো এই যে তিনটা, এই অনুবাদের সময়, অনুবাদ করার সময়, এই তিনটা জিনিসের হয়তো সচেতনভাবে আমরা কেউই সমন্বয় করি না, কিন্তু একটা সমন্বয়ের পলিসি কিন্তু নিজের মধ্যে এস্টাবলিশড হয়ে যায়। তো সেই পলিসিটা আপনার ক্ষেত্রে কেমন হয়েছে, এই ডিল করতে? আমি যেটা মনে করি যে পাঠকের প্রতি তো আপনার একটা কমিটমেন্ট আছে, যে বাঙালির পাঠক কতটুকু বুঝতে পারবে। কিন্তু কনসিয়াসলি যেটা হয়, কিছুটা ভায়োলেন্সেরও প্রয়োজন। মানে আপনি পুতু পুতু সব যা বুঝবে শুধু সেরকম করে করবেন, এরকম এটা তো ঠিক না। সে ফর এক্সাম্পল আমি কতগুলি টার্ম কয়েন করছি, যেমন এই আছে না, এই সুকান্ত চট্টোপাধ্যায় বলে একটা ছেলে ছিল না, ডাক্তার, তার বাবা ছিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলার প্রফেসর। আমি শুধু একটা শব্দের মিনিং করার জন্য ওই সরাইলে থেকে ইয়াতে গেছি, এই কি জানি বলে কুট্টাপাড়া গেছি তার বাসায়, যে এইটার একটা বাংলা বলে দেন। সেটা হচ্ছে ডিকলোনাইজেশন। এখন দেখতেছি উপনিবেশায়ন করছে, কিন্তু আপনি যুগ উপনিবেশন যদি হয় তাহলে এটা ভূপনিবেশন হয়ে যাবে, বয়সকার জফলা হবে। কারণ হচ্ছে এটা সন্ধির নিয়ম, কিন্তু এটা তো বাংলা একাডেমি ডিজি বলছে, আমরা তো আর এটা নিয়ে ইয়া করতে পারি না। ওই লোকের কাছে আমি শিখলাম, বলো যে এটা ভূপনিবেশন হবে। কলোনাইজেশনের বাংলা উপনিবেশায়নও হয়, উপনিবেশনও হয়। তো সে আমাকে বলে দিচ্ছে ভূপনিবেশন। তো সেই রকম কিছু কিছু বাংলা কয়েন করতে হয়েছে। যেমন ধরেন আপনি নেটিভ, সিরাজ হোসেন চৌধুরী ওইটা অ্যাকসেপ্ট করুন, আমি নেটিভ লিখছিলাম। তারপর আমার মনে হলো যে ঠিক আছে, এই যে ইয়াতে মালয়েশিয়াতে তারা এই যারা নেটিভ লোকজন তাদেরকে ভূমিপুত্র বলে, আমি ভূমিপুত্র লিখি না কেন আমরা, সেইটাই আমি ইউজ করছি এক বইতে। এরকম কিছু কিছু শব্দ আমাকে কয়েন করতে হয়েছে। ভূমিপুত্র শব্দ তো বাংলায়ও বেশ প্রচলিতই এখন বলা যেতে পারে, সেটা আজকের থেকে 40 বছর আগে তো ছিল না। তো সেরকম কিছু কিছু শব্দ কয়েন করছি।
কয়েন করছি মানে রিইউজ করছি আর কি। তো সেইটা হয়তো কতটুকু গ্রহণ করছে লোকজন আমি জানি না। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আপনার এক ধরনের মানে ওই মধ্যস্থতাকারী বা হলো যে মধ্যস্থ চিন্তকের ভূমিকাও রাখতে হচ্ছে। হ্যাঁ, আপনি আমাদের দেশের লোকজন বুঝবে, আর অরিজিনাল মিনিংটাও থাকবে। সেইটাও ওই যেটা প্রথমে বললাম যে বলছিল কেতু কিশোর ডাইসন তার একটা প্রবন্ধে লিখছে যে ওই একটু মহিলার খাড়া নাকও দেখা যাবে, কটা চোখও দেখা যাবে, সেই সাথে লাল চুলও দেখা যাবে, কিন্তু সেই সাথে আপনি শাড়িও পরাবেন। স্যার আপনার যে অনুবাদ পুরো, সেটার ক্ষেত্রে সবচেয়ে কঠিন কোনটা ছিল আপনার কাছে? ওরে আল্লাহ, এখনো সেই কঠিনটা করতেছি না। সেটা হচ্ছে অর্গানন বলে এই আর একটা অ্যারিস্টটলের একটা বই আছে, এইটা করার চেষ্টা করছি, অর্ধেক করে রেখে দিছি। আর এই সংকটটা কোথায় দাঁড়াচ্ছে? সংকট হচ্ছে পরিভাষার। আর তাছাড়া এই যেটা করছে আর কি, এই অ্যারিস্টটল যেটা করছে, সে হয়তো একটা পুরা প্যারাকে একটা সেন্টেন্স আইনা প্রকাশ করছে। এখন আপনি যদি তার মধ্যে ডুব দিয়া নিচে মতো না যেতে পারেন, না বুঝেন, তাহলে এটা তো অনুবাদ করা কঠিন। সারফেসে ওই আপনি দেখছেন, সারফেস দিয়ে তো আর অনুবাদ কখনো আপনি ওই সারা না সাইজে দেখছেন না, পানির উপর দিয়ে ছ্যাট 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 করে চলে যায় যে, এটা দেখছেন? এরকম করে আপনি চলে যেতে পারেন, কিন্তু পাতলা ব্যাঙও আছে, পাতলা ব্যাঙ পানির উপর দিয়ে খুব এইরকম কিছু অনুবাদ আছে। কিছু অনুবাদ আছে যেমন ধরেন আপনার দাঁড়িয়ে আছে, আমারও দাঁড়িয়ে আছে, শেপ করে মেয়ে লোকের মতো দেখাইলে খুব সুন্দর দেখা যায়, কিন্তু এটা কিন্তু আমাদের চেহারা না, সেইটা করা যাবে না। তো সুতরাং আপনার না, এই যে পরিভাষাগত যে ঝামেলাগুলো এখন পর্যন্ত আমরা ফেস করছি, যখন নাকি কালচারাল ব্যারিয়ার বা হলো যে ভাষাগত ব্যারিয়ার ভেঙেই যাচ্ছে বলা যেতে পারে। হ্যাঁ, তো কারণ হচ্ছে যে অনেক জিনিস, অনেক অনেক ধরেন যে পরিভাষা না থাকলে ভাষার কিন্তু নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। যখন কোনো ভাষায় ওই শব্দ না থাকবে, সে নিজে এসে ভাষার মধ্যে ঢুকে পড়বে। যেমন আমার এখন তাৎক্ষণিকভাবে যেটা মনে পড়ছে, যেমন ভারতীয় একটা শব্দ যদি আমি বলি, চাদর, হ্যাঁ, ইংরেজিতে কিন্তু বালতবিয়তে ঢুকে গেছে, কারণ ওইখানে ওই জিনিস নাই বলেই সে ওইখানে জায়গা করে নিচ্ছে। ঠিক একইভাবে বাংলায়ও যেটার কোনো কি বলবো যে প্রতিশব্দ নাই, তখন তো সেটা অটোমেটিকলি জায়গা করে নিবে। শব্দ তৈরি হয় কিভাবে? এটা সোশ্যাল স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স থেকে তো আসে। তো সেই এক্সপেরিয়েন্সটা যদি আপনার না থাকে, তাহলে আপনার যেমন ধরেন ফেনোমেনা, ফেনোমেনার তো বাংলা নাই। ফেনোমেনা তো বাংলা নাই, যেটা আপনি বলেন ফেনোমেনার বাংলা ওই যে কি জানি একটা করছে, প্রপঞ্চ বলে, প্রপঞ্চ। এখন প্রপঞ্চ বললে আপনার লোকজন আপনাকে লাঠি দিয়ে ফেনোমেনার চেয়েও কঠিন হয়ে যাবে। তো এখন যেটা হচ্ছে, এই সমস্যাগুলি আছে আমাদের সোশ্যাল এক্সপিরিয়েন্স, আর যেই ভাষার থেকে আমি এটা করতেছি সেটার সোশ্যাল কনটেক্সট একটু ভিন্ন। তো এই জায়গায় কিছুটা ভায়োলেন্স করতে হবে, এবং লোকজনকে অনেক সময় কি করতে, ফোর্স করতে হবে যে শব্দটা ইউজ করার জন্য। তো এখন এই খুব বেশি ইউজ না করলে তো এইটা প্রচলিত হবে না। অর্থাৎ আমরা যেটাকে বলছিলাম একটু আগে আলোচনা করার সময়, এই রেকর্ডের আগে, একটা নতুন ভাষাতাত্ত্বিক প্রক্রিয়াও কিন্তু অনুবাদের মাধ্যমে শুরু হয়ে যায়, মনে হয় শুরু হয়ে যায়। তো সেইটা হচ্ছে লিটারেচারের ক্ষেত্রে যেটা সুবিধা, লিটারেচার ওয়ার্ল্ড ব্যাপী মানুষের ইমোশনের একটা স্ট্যান্ডার্ড আছে, সেই জন্য ওইটা অনুবাদ করা খুব বেশি কঠিন হয়ে ওঠে না। কিন্তু ফিলোসফিতে অনেক বেশি ডুব দিতে হয় আপনাকে, এবং অনেক এক্সপেরিয়েন্স ভিন্নতর হয়। আপনি যদি বাংলা দর্শন দেখেন, আর ওয়েস্টার্ন দর্শন দেখেন, চাইনিজ দর্শন দেখেন, ইন্ডিয়ান দর্শন দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার মধ্যে যে কি ভিন্নতা রয়েছে। সেই জন্য শব্দ ভিন্ন হয়। এখন আপনাকে ওই নাসিরউদ্দিন হোজ্জার একটা গল্প আছে। হোজ্জারে একদিন বলছি কি, হোজ্জা আমাদেরকে চিট লিখে দাও। তো বলছে আমার পায়ে ব্যথা, আমি লিখতে পারবো না। তো পায়ে ব্যথা হয়েছে, দিকে তুমি হাতে লিখবা। কয় না, আমার লেখা কেউ পড়বে বুঝবে না, আমাকে দিয়ে আসতে হবে। আপনার যদি অনুবাদ এমন হয় যে আপনার গিয়ে বুঝাই দিয়ে আসতে হয়, তাহলে তো সেই অনুবাদ করে লাভ নাই। আচ্ছা স্যার, একটা বিষয় যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনার অনুবাদ করার ক্ষেত্রে একটা নিজস্ব স্টাইল নিশ্চয়ই আছে। মানুষের তো প্রত্যেকটা কাজেরই একটা নিজস্ব ধরন দাঁড়িয়ে যায় একটা সময় গিয়ে। সেই ধরনটা হচ্ছে যে আপনি কি লেখাটার ধারণাটা আগে মাথায় নেন, নাকি হলো যে লেখার ধারণা, শব্দ, ভাব, তারপরে ভাষাগত বিশেষ বিশেষ নোট,
এগুলো কি মানে একসাথেই ডেলিভারেট করতে থাকেন নাকি যে পর্যায়ক্রমিক, যে আগে আমি বইটা পড়লাম, একটা ধারণা জন্ম নিল, তারপরে আমি ওইটার ডিল? আসলে আমি যেসব বই অনুবাদ করছি বা ইয়া করি, এটা প্রথমে তো পড়ি, তো এই ভাবটা আমি চিন্তা করি যে এটা আমি এক্সপ্রেস করতে পারবো কিনা। যেমন এই যে এই বইটা আছে না, এই বইটার অনেক প্রবন্ধ আমি দেখলাম যে এটা ভাব আমি এক্সপ্রেস করতে পারবো না, এদের যা সুতরাং এটা আমি অনুবাদে হাত দেব না। তো কিছু কিছু ইয়ার যেগুলো ভাব আমি এক্সপ্রেস করতে পারবো মনে করি, পরিভাষাও জোগাড় করতে পারবো, সেইগুলা শুরু করি। এবং তখন কিছুটা অ্যাডজাস্ট করতে হয় ইয়ার ব্যাপারে, ভাষার ব্যাপারে। আর আমি খুব বেশি পরিমাণে প্যারাফ্রেজিং এর পক্ষে না। প্যারাফ্রেজিং তো এক ধরনের এক্সপ্লানেশনও বটে। আমি মূলানুগ থাকার চেষ্টা করি যতটুকু পারা যায়, কিন্তু এটা যেন এমন না হয়ে যায় যে আমার পাঠক বুঝবে না। এই যে আপনি ইয়ার গায়ত্রী স্পিভাকের যে প্রবলেমের কথা বলতেছিলেন, যে সারাদিন লাগছে তার এটা ঠিক করতে, 8 ঘন্টা লাগছে তার। কারণ হচ্ছে কি, আপনার যদি আপনার টার্গেট রিডার যদি না বুঝলো আপনার এটা ইয়া দিয়ে কি হলো, আপনি খুব সুন্দরী কিন্তু আপনি উপস্থাপনটাই হলো না, তাহলে তো কোনো লাভ হলো না। একটা ভালো অনুবাদের সবচেয়ে বড় গুণ, মানে কমপ্লিট একটা অনুবাদ কে আমরা কখন হলো যে সেটারে মানে ইম্পর্টেন্ট অনেকগুলো জিনিস আপনি বলেই ফেলছেন, তারপরও মানে মূল প্রায়োরিটির জায়গা কোনটাকে মনে হয় আপনার যে এটা হলো সবচেয়ে জরুরি গুণ একটা অনুবাদকে অনুবাদ হয়ে ওঠে? একটা হচ্ছে পাঠের সরসতা, যেটাকে বলে আর কি পাঠযোগ্য যেটা হয় আর কি সহজ। আপনি ইয়া পড়ছেন যে কি বলে গুগল কনভার্টার, গুগল ট্রান্সলেট যেটা বলে, কি আপনি দেখা আপনার তো মাথা খারাপ হয়ে যাবে, মনে হয় যেন লোয়ার ডাইল চাপাই দিছি, তাই না? সেরকম হলে তো চলবে না। আপনার যেমন মূলের প্রতি একটু অনুগ থাকতে হবে, সেই সাথে এটা যেন পাঠের ক্ষেত্রে সহজ হয়, গ্রামেটিক্যালি যেন ভুল না হয়। আমাদের অনেক ইয়াতে দিচ্ছি গ্রামেটিক্যালি প্রচন্ড ভুল থাকে, এবং অনেকে যেটা করে প্যারাফ্রেজিং করে, বাক্য ভেঙে ফেলায়, কারণ হচ্ছে সে নিজেই বুঝতে পারে না যে ব্যাপারটা কি। আপনাকে প্রথম যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই ইয়াটা বুঝতে হবে, ইন এসেন্স বা ইন ওয়ার্ডস, ইন লেটার কি বলা হয়েছে সেইটা প্রথমে বুঝতে হবে। সেইটা বুঝে তারপরে আপনি অনুবাদ করবেন। এটা বলা খুব সহজ, কিন্তু করা খুব কঠিন। কারণ অনেক সময় ইংরেজির যে সিনট্যাক্স আর বাংলার যে সিনট্যাক্স তা ডিফারেন্ট। ওদের লম্বা লম্বা বাক্য, বাংলার বাক্য ছোট ছোট। আপনি ইয়া রবীন্দ্রনাথ ছাড়া এরকম লম্বা বাক্যের লেখা দেখবেন না বাংলায়। কিন্তু আপনাকে যদি আছে ওই আমার যতদূর মনে পড়ে আর কি, শিবনারায়ণ। শিবনারায়ণ তো অন্য ধাঁচের লেখক। তো এই লম্বা ইয়ে বাঙালিরা কিন্তু ইয়ে মাথায় নিতে পারে না। কিন্তু আপনি যদি ইফ ইউ আর ট্রু টু দ্য টেক্সট, তাহলে আপনাকে সেগুলা ভাঙলে চলবে না। কারণ হচ্ছে এই আমি বার্ডেনাসেল অনুবাদ করতে গিয়ে দেখলাম, সে যেটা লম্বা বাক্য লিখছে, বাক্যের একটা অর্গানিক অর্থ আছে। লম্বা বাক্য যারা লেখে তারা এই প্রথম শব্দ থেকে লাস্ট শব্দ পর্যন্ত একটা লিঙ্কেজ আছে, সেই জন্য বাক্যটা ওই রকম। তো আপনি নিজে যদি এটা প্যারাফ্রেজিং করেন, তো এইটা এই রাসেল হবে না, ভুইয়া অনুবাদ হবে আর কি। এইটা আমি করতে চাই। স্যার আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে আপনি যখন অনুবাদটা করেন, সেই অনুবাদের ক্ষেত্রে আমরা যে আলাপটা করছিলাম আগে, সেটা হচ্ছে যে আমরা যখন ভাবি, ভাবনার যে প্রসেস বা ব্রেইনের যে প্রসেসিং, এই প্রসেসিং এর মধ্যে একটা ব্যাপার তো থাকে যে ভাষাটায় আমি টেক্সটটা পড়ছি, সেই ভাষাটা আমার মাথায় সামনে চলে এসে থাকে। অনেক সময় দেখা যায় যে ওই ভাষার ওয়ার্ডগুলো সামনে এসে জিগজিগ করতেছে, ধরলেই পাওয়া যাবে ওকে। কিন্তু যে ভাষাটা আমার টার্গেট, যে ভাষায় আমি নামাবো জিনিসটাকে, সেই ভাষার ওয়ার্ডগুলো কিন্তু তখন ব্যাকএন্ডে চলে যায়, পেছনের দিকে চলে যায়। অনেক সময় দেখা যায় যে আপনি এক্সাক্ট একটা ইংরেজি থেকে অনুবাদ করার সময় এক্সাক্ট যে ওয়ার্ডটা দরকার, সেই ওয়ার্ডটাকে খুঁজতে অনেক পেরেশান হতে হচ্ছে। হ্যাঁ, তো এই যে প্রবলেমটা, এটা দীর্ঘদিনের প্র্যাকটিস দিয়ে আপনি কিভাবে হলো যে রপ্ত করছেন যে এটা আপনার প্রবলেম হয় না? অর্থাৎ আপনি যখন ভাবেন তখন কি দুইটা একই সঙ্গে কাজ করতে থাকে? আচ্ছা, আপনাকে বলি, আপনি সাইকেল চালাতে পারেন তো? অবশ্যই।
আপনাকে এক ম্যানুয়াল দিলে ম্যানুয়াল দেখে আপনি সাইকেল চালানো শিখতে পারবেন না। আপনাকে নিজে উঠা সাইকেল চালায় দেখতে হবে। এইটা অনেকদিন প্র্যাকটিস করতে করতে এবং এটার মিনিং জানতে জানতে আপনি তখন বুঝতে পারেন। আপনি যদি ইন এসেন্স ব্যাপারটা বুঝেন তখন ওই শব্দটা আপনি ডিকশনারি দেখেন, ডিকশনারি কিন্তু 1 to 1 শব্দ নেই, না, একটা শব্দের 5টা 7টা মিনিং দেওয়া আছে, বাংলা দেওয়া আছে। যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেইটা হয়তো লাস্টের দিকে দেওয়া আছে, তো সেইটা আপনাকে বেছে নিতে হবে। এবং এই বেছে নেওয়ার কাজটি হচ্ছে এই অনুবাদকের একটা কারিগরি কৃতিত্ব আর কি। সে যদি প্রথমে দেওয়া যে শব্দটা সেইটাই নিয়ে নেয়, এই ইয়া করে যে গুগল ট্রান্সলেটর যেটা করে, প্রথম যে শব্দটা দেখে সেইটা সে নেয়। তো এইটা করা যাবে না, আপনাকে বুঝতে হবে যে এইটার মিনিং কি, আলটিমেটলি এটা পুরো কনটেক্সটের মধ্যে বাক্যটাতে কোন শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, অর্থাৎ প্রেক্ষাপট আবহাওয়া বুঝতে হবে। তো আপনি যদি ওই ইন এসেন্স ওই যে রচনাটি আপনি অনুবাদ করবেন সেই রচনাটা ইন এসেন্স না বুঝেন তাহলে আপনার পক্ষে অনুবাদ করা সম্ভব না। অনুবাদের সময় কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি মানে আনন্দ দেয়? মানে এই অনুবাদ তো একটা কাজ, এই কাজের মধ্যে সবচেয়ে আনন্দদায়ক ব্যাপারটা কি আসলে? আনন্দ দেয় মানে আমি যে এই, কারণ আপনি কিন্তু একবার বইটা পড়ে ফেলেছেন, পড়ার আনন্দ কিন্তু শেষ। শোনেন, একটা জিনিস আছে, আপনি সমুদ্রে মাছ শিকার করতে যায় না লোকজন, আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই যে জাল দিয়ে টান দেয় এইটা তো মাছ নিচে দিয়ে চলে যাবে না? পরে আমাকে একজন বলল না, যাবে না। কারণ হচ্ছে এই যে মাছ, কিছু মাছ আছে একদম উপরের দিকে থাকে আর কিছু মাছ নিচে থাকে। ওই মাছগুলি আরো নিচে যাইতে পারে না, কারণ নিচে গেলে পানির চাপে তার এই ফুলকা ফেটে যায়। আর কিছু মাছ আছে ওই নিচে যেটা থাকে, উপরে উঠলে তার পানির চাপ যখন রিলিজ হয় তখন তার ফুলকা ফেটে যায়। তো সুতরাং আপনি এই যে গভীর চিন্তা যেটা আমাকে আকৃষ্ট করে, আমি সেইটা ধরতে চাই, পারি কিনা জানি না, কিন্তু আমি উপরের দিকের ইয়া পারি না। যেমন ধরেন আপনি ইয়া যদি রবীন্দ্রনাথকে বলেন, সে কিন্তু হালকা জিনিস লিখতে পারে, হালকা জিনিস লিখতে গেলেও তার গভীর হয়ে যাবে। আর কিছু এই যে নিহারঞ্জন গুপ্তকে যখন আপনি বলেন যে তুমি খুব গভীর একটা উপন্যাস লেখো এই ওয়ার এন্ড পিসের মতো, সেইটা পারবে না। সুতরাং এই লিটারারি ইয়ারও একটা ডেপথ আছে। যেমন শেক্সপিয়ার, তাই না? ছোট্ট একটা নাটকে হ্যামলেট কত বড়, খুব সামান্য ছোট, একটা প্যারার মধ্যে সে যেরকম ডেপথ ইয়াটিয়া নিয়ে আসছে, to be or not to be, that is a question, whether it is novel and এইটা সে কিভাবে আনলো এই প্রসঙ্গে আইসা সে যখন ওখানে। এটা কিন্তু আবার আর একটা প্রবলেমও আছে, সেটা হচ্ছে যে আপনি যখন বহুগুলো স্তর একটা মানে বাক্য থেকে বা একটা প্যারাগ্রাফ থেকে বা একটা পুরো টেক্সট থেকে বহুগুলো স্তর আবিষ্কার করতেছেন, অনুবাদক হিসেবে কিন্তু আপনি বহুগুলো স্তর একসাথে ডেলিভারি দিতে পারছেন না, আপনার দিতে হচ্ছে একটা। সেইটাই তো প্রবলেম। আমি ইয়া করছি, প্লেটোর এই যে ইয়া আছে, দুটো বই লিখছে, একটা হচ্ছে কোটেশনের বই, আর একটা বই হচ্ছে এবার যেটা প্রকাশিত হবে বিজু করছে, সেটা হচ্ছে ওর শ্রেষ্ঠ চিন্তা আর কি, চিন্তাগুচ্ছ। তো সেইখানে আছে যেটা এই কোটেশন, খালি আপনি একটা বাক্য বা একটা বাক্যাংশ তুলে দিয়েছেন, এইটা পাঠক ওই পুরো কনটেক্সটে বুঝবে কিনা সেটা হচ্ছে মুশকিল। সুতরাং এই যখন আমি কনটেক্সট সহ দিছি তখন বই মোটা হয়ে গেছে এবং সেইভাবে গুচ্ছ চিন্তা আসছে, সেই সমস্যা তো আছেই। কোন বইটা ট্রান্সলেট করার পরে আপনার হলো যে আপনি একটু বলছিলেন যে ফ্রান্স ফানোর বইটা পড়ার পরে আপনার একটু ইয়ে আসছে যে কোন বইটা ট্রান্সলেট করার পরে যে আপনার টোটাল দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, ভিতরে একটা উলট পালট হয়ে গেছে, আলোড়ন হয়ে গেছে? কয়েকজনের বইতে হয়েছে, যেমন ফানো তো হয়েছেই। ফানো আমার কাছে এমন হয়েছে যেন আমি ফানো, কারণ হচ্ছে সে হি রিপ্রেজেন্টস এ কলোনাইজড মাইন্ড হুইচ ইজ রিভোল্টিং। এই যে কনসেপ্টটা, আমি যেহেতু খুব হাম্বল লোক, আমার মনে হয়েছে আরে এই বইটা তো আমিও লিখতে পারতাম, গেল একটা। আরেকটা হচ্ছে বার্ট্রান্ড রাসেল। বার্ট্রান্ড রাসেল পড়ে আমার মনে হয়েছে যে সে তো রিয়েলিস্ট এবং সে এম্পিরিসিস্ট, এবং তার এই বইগুলি যেগুলো আমি অনুবাদ করছি তাতে মনে হচ্ছে যে
আমি এই যে লোকজনের মধ্যে যে এত যে কুসংস্কার, এত যে হিপোক্রেসি, এত যে ভুল ধারণা, সেইগুলোকে সে আনআর্থ করছে এবং মানুষকে একটা স্বচ্ছ দৃষ্টি দেওয়ার চেষ্টা করছে পৃথিবী সম্পর্কে। এইটা আমাকে প্রচন্ডভাবে মুগ্ধ করছে। আর যে জিনিসটা নিয়ে আমি খুব বিজ্ঞানের ফিলোসফিতে কার্ল পপার থেকে আমি যে জিনিসটি ইয়ে করছি, কার্ল পপার আমি 5টার মতো বই অনুবাদ করছি। তো কার্ল পপার যেটা হচ্ছে, হি ইজ ভেরি ডিপ, এবং সে অনেক কি জানি বলে দার্শনিক ভ্রান্ত ধারণা ইয়া করছে। সে বার্ট্রান্ড রাসেল, আইনস্টাইন, তারা হচ্ছে এক গ্রুপের লোক। আমি চিন্তা করছিলাম যে আমি এই বার্ট্রান্ড রাসেল, কার্ল পপার আর আইনস্টাইনের এটার ইন্টারপ্রিটেশন নিয়ে আপনি কোনো কিছু লেখার কথা ভাবছেন কিনা, যে এই যে মানে বার্ট্রান্ড রাসেল, কার্ল পপার, এদের যে মানে তিনজনকে আপনি একই গ্রুপের বললেন, মানে তাদের ধরে আপনার যেরকম হলো যে রবীন্দ্রনাথ নিয়ে রবীন্দ্রনাথের ভাষা রবীন্দ্রনাথের দর্শন চিন্তা বা এরকম একটা বইয়ের নাম আছে আপনার, রবীন্দ্রনাথের যে দার্শনিক জায়গাগুলো, সেই জায়গাগুলো ধরে প্রবন্ধ লেখার চেষ্টা করে। তো আপনি এরকম এইগুলো নিয়ে কিছু চিন্তা ভাবনা, এই যে ধরুন এই ফাইলটা দেখেন, কি মোটা ফাইল একটা করে রাখছি, সেটা হচ্ছে এই ইয়ার জ্ঞান তত্ত্ব বার্ট্রান্ড রাসেলের। আচ্ছা, তো এরকম মানে গোটা 30 প্রবন্ধ আছে। তারপরে ইয়ার কি জানি বলে কার্ল পপারের জ্ঞান তত্ত্ব একটা বই আছে, এবং তার আমি জ্ঞান তত্ত্বের উপর আরো তো যেই লেখাগুলি আছে ওগুলো অনুবাদ করছি। তা আমার মনে হয়েছে যে এদের একটা কম্পারেটিভ জ্ঞান তত্ত্বের উপর একটা বই লেখা যায়, কিন্তু ওই যে প্রবলেম, জীবনে তো ছোট কেনে। সমস্যা হচ্ছে অনুবাদ করতে গিয়ে আপনি ইয়া করেন কিনা, যে এরকম কোনো আপনি সিলেক্ট করেন কিভাবে জিনিসটা, কোন জিনিসটা বাংলা ভাষায় অনুবাদ করা দরকার? আমার যেটা ফ্যাসিনেট মানে এটা আর্থসামাজিক বা আমাদের এখানকার পাঠকের যে কালচারাল হাইট, হ্যাঁ, সেগুলোর জায়গা থেকে আপনি কিভাবে আমি সিনক্রোনাইজ করেন? কালচারাল হাইট যতটা না, তার চেয়ে বেশি হচ্ছে আমি যেটা মনে করি, যেটা গভীর ধারণা, সেইটা আমাকে যেটা আকৃষ্ট করে বেশি। যেমন ধরেন আমি এইখানে এই যে দেখেন এতগুলি বই ফিলোসফি অফ সায়েন্সের সিলেক্ট করে রাখছি, আইনস্টাইনের উপর একটা বই অনুবাদ করছি আমি। তো এইগুলো ইয়ে করে রাখছি, আমি মনে করছিলাম যে 10-15টা বই অনুবাদ করব, কিন্তু এই জীবনে হবে কিনা জানি না। এরা হচ্ছে সায়েন্টিস্ট বেসিক্যালি, কিন্তু ফিলোসফিক্যাল রচনা যেগুলো লিখছে, তো এগুলো হচ্ছে আসলে দর্শন হচ্ছে সায়েন্সেরই দর্শন। তো সেই সূত্রে আমি মনে করি যে এদেরকে আমার বাঙালি পাঠককে জানানো দরকার। তো অনেকে বলে যে আরে তোমার বই তো চলে না, খায় না বাজারে। আমি যে না খায় না খাক, আমি এগুলো করে যাব যাতে লোকজন এই আইডিয়াস গুলি আত্মস্থ করতে পারে বা একটু ছোঁয়া পায়। হ্যাঁ, আরেকটা বিষয় স্যার জানতে চাচ্ছিলাম, সেটা হলো যে এই যে যখন আমরা ট্রান্সলেট করি, হ্যাঁ, তখন যেটা হয় যে সাংস্কৃতিক প্রেক্ষাপট যেটা থাকে, যেমন হলো যে আমি কোনো একটা ইউরোপিয়ান টেক্সট যখন বাংলায় আনছি, তখন সেটার সাংস্কৃতিক এবং ঐতিহাসিক যে প্রেক্ষাপটগত যে ব্যাপারগুলো থাকে, সেটা কি কিছু হারায় যায় না? সেটা কি হারায়? সেইটা ধরেন সাহিত্যের ক্ষেত্রে খুব বেশি হয়। সাহিত্যের ক্ষেত্রে আপনার এই প্রেক্ষাপট খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, কিন্তু বিজ্ঞান তো ইউনিভার্সাল বিষয়, তখন আমি খুব একটা হেরফের হয় না, কারণ হচ্ছে বিজ্ঞানের একটা অবজেক্টিভিটি আছে। সেই জন্য আমি যে বিজ্ঞান দর্শনের বইগুলি করি, সেইগুলা খুব বেশি প্রবলেম দাঁড়ায় না এই কালচারাল ইয়েতে। আমার আরেকটা ফেভারিট সাবজেক্ট হচ্ছে মিথোলজি। মিথোলজি হচ্ছে প্রথম সায়েন্স। মিথের আমি কিছু বই করছি, এবারে একটা বই দিছি যে ছাপা হবে, ইভলিউশন অফ মিথ, এটা নিয়ে। আমার মনে হচ্ছে এটা ওয়েস্টার্ন মিথ, ইস্টার্ন মিথ সবগুলিরই একটা ইয়ে আছে, 13টা এসে আছে ওইখানে। আমার মনে হয়েছে একসময় আমাদের যেই মিথগুলি আমাদের মাইন্ড তৈরি করছে, হ্যাঁ, সেইটা ওইখানে দেওয়ার চেষ্টা করছে আর কি। জোসেফ ক্যাম্বেলের বই, আরো কিছু বই আমি করবো বলে মনে করছি। আপনারা কিছু লোক নিয়োগ করেন, আমি খুব খুশি হই। যেমন হিরো উইথ এ 1000 ফেসেস, তারপরে আরো কিছু এরকম মিথের বই আছে, যেমন
কার্ল ইউং এর বই আছে মিথোলজির উপর। কার্ল গুস্তাভ ইউং। কারণ হচ্ছে আপনি মনের যে গভীরে যে সব জিনিস আছে সেই সব জিনিস কিন্তু আমাদের এখানে ধরা পড়ে না, মানে যেটাকে কার্ল গুস্তাভ ইউং বলছেন যে ওই যৌথ অবচেতন, হ্যাঁ মানে কালেকটিভ, হ্যাঁ কালেকটিভ আনকনসিয়াস, তার একটা বই আছে। হ্যাঁ তো সেটা হচ্ছে লোকে বলে যে মানুষ প্রথমে আকাশের দিকে তাকাইছে, প্রথমে জ্যোতির্বিজ্ঞান নিয়ে মানুষ চেষ্টা করছে জানার জন্য, এরপরে মানুষ সোসাইটি নিয়ে মানুষকে নিয়ে চেষ্টা করছে। ইট ইজ অনলি ইন 20th সেঞ্চুরি যে মানুষ মনের দিকে তাকাইছে। ফার্স্ট বুক অন ইয়াই ওয়াজ অন ড্রিমস বাই ওই যে কি জানি বলে ফ্রয়েড। তো সুতরাং সেইটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদিও খুব ইয়ং সায়েন্স, তবু এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। এবং কার্ল ইউং আমার কাছে খুব বড় ফিলোসফার মনে হচ্ছে। ইয়া হয় কিনা যে যখন আমরা অনুবাদ করি বা আপনি যখন অনুবাদ করেন, তখন সোসাইটিতে ধরা যাক যে জিনিসটা আসলে আপনার বইটা যখন প্ল্যাটোর বা বইটা যখন ইউরোপিয়ান কোনো রাইটারের, যে বইটা ওইখানে থাকার কারণে, ওই ভাষায় থাকার কারণে যেটুকু মাত্রা যোগ করে ট্রান্সলেট হয়ে যাওয়ার পরে নতুন কোনো ভাষা বা নতুন কোনো অঞ্চলে যখন সেই টেক্সট প্রবেশ করে, সেটা কি ওই অঞ্চলে আরো কোনো নতুন মাত্রা যোগ করে যেটা ওটার মূল বইয়ে ছিলই না, হয়তো এরকম হয়? তা তো বটেই। আমরা কি এই ধরেন প্লেটো হওয়ার আগে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে এইভাবে চিন্তা ভাবনা করছি? এই যে বিভিন্ন ধরনের রাষ্ট্র আছে, এটা আমরা কোত্থেকে জানলাম? এটা তো প্লেটো থেকে জানলাম, আমরা পড়ি এরিস্টটল, কিন্তু আসলে অরিজিনালি তো ইট ইজ প্লেটোজ আইডিয়াস। এই যে প্যারাডাইম বলে এই ফ্রেমওয়ার্ক আমরা কোত্থেকে শিখছি? এই সব লেখকের কাছ থেকে, প্লেটোর কাছ থেকে শিখছি। তারপরে অনেক জিনিস যে এই দর্শনেরও এই ওয়েস্টার্ন দর্শন থেকে আমরা শিখছি। একসময় ইসলামিক সিভিলাইজেশনের সাথে, আমি ওই জায়গাটাই আসছিলাম, ইসলামিক সিভিলাইজেশনের সাথে এই ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে মেলবন্ধন হয়েছে, ইট ইজ থ্রু এরিস্টটল। এবং এরিস্টটলকে বলা হতো কি ফার্স্ট, প্রথম গুরু আর কি। আর ইবনে সিনাকে বলা হতো সেকেন্ড টিচার। তারা যেটা করছে সেটা হচ্ছে এদের মধ্যে একটা ইন্টারেকশন হয়েছে। আমি এক সময় স্পেনে গেছিলাম, টলেডো বলে একটা জায়গা আছে, সেইখানে গিয়ে দেখি ওরা সমস্ত গ্রিকিয়া অনুবাদ করে ফেলেছে, অল ইন অ্যারাবিক। ইসলামিক সিভিলাইজেশনের একদম যে শুরুর যে খিলাফত, আমরা যেটা চার খলিফার পরে যেটা, তো সেটা হলো যে উমাইয়া খিলাফত, বা স্পেনের দিকে যে খিলাফত গুলো ফাতিমিদ বা অন্যান্য খিলাফত, কারেক্ট। প্রত্যেকটার ক্ষেত্রে যেটা হয়েছে যে ওরা এরকম ছিল না যে ওদের যা যা ছিল সেটা নিয়ে বসেছিল। ওদের প্রথম পদক্ষেপটাই দেখা যায় যে উমাইয়া খিলাফতের আমলে কিন্তু ট্রান্সলেশন মুভমেন্ট নামে একটা বিরাট মুভমেন্টই ওরা করছে। এক্স্যাক্টলি ওই সময়ের খলিফা। আমি সেই ইয়ার সোর্সে গেছিলাম টলেডোতে। হ্যাঁ, সেই মুভমেন্ট দিয়ে কিন্তু আসলে পরবর্তীতে আমরা যে ইসলামকে এখন পাচ্ছি, সেই ইসলামের মধ্যে কিন্তু আমরা স্পষ্টত দুইটা ভাগও দেখি। একটা ভাগ হচ্ছে ধরা যাক যে শাসকের ইসলাম আমরা বলতে পারি সেটাকে, হ্যাঁ। আরেকটা ভাগ হচ্ছে যে মানে অশাসক যারা, তাদের ইসলাম, শাসিতের ইসলাম। তো শাসকের ইসলামের মধ্যে যে জায়গাটা প্রবল, সেটা হচ্ছে বিশ্বব্যাপী যে রাজনৈতিক চিন্তা ভাবনা, যে শিক্ষা, যে উদারনৈতিকতা, সেইগুলোর প্রভাব কিন্তু বিরাট ভাবে পড়ছে ইসলামের মধ্যে এসে। তো এই জায়গাটা মানে এই রকমের একটা বাস্তবতা তো আমাদের এখানেও আছে, সামাজিক বাস্তবতা বলি বা রাজনৈতিক বাস্তবতা বলি, এই বাস্তবতার মধ্যে তো আমরাও আছি এখন। তো এই বাস্তবতাটা পরিবর্তনের ক্ষেত্রে এই ধরনের যে গ্রন্থগুলো, দর্শন, নানান তাত্ত্বিক গ্রন্থ, এমনকি আমাদের যে এই যে ফ্রান্সের একটা ফার্সি ভাষার, যেটা আমাদের মধ্যযুগের অধিকাংশ সময়, মধ্যযুগের, আপনি কালকে আমাকে বলছিলেন যে মধ্যযুগের একটা বড় জায়গা তো আসলে ট্রান্সলেশন, রূপান্তর। সাইফুল মুল্লক, বদিউজ্জামান বা অন্যান্য যেসব কাহিনী আমরা পাই ওই সময়ের পুঁথি সাহিত্য বা অন্যান্য ক্ষেত্রে, সেগুলো এক ধরনের ট্রান্সলেশনই বলা যায়। বা আবার কেউ কেউ বলে যে বাইবেল যত না মূল ভাষায় পঠিত, তার চেয়ে বেশি আসলে হ্যাঁ। এখন হলো যে এই যে আমরা যে অবস্থাটার মধ্যে আছি, স্পষ্টতই তো আমরা একটা রাজনৈতিক ভাবে বলি, সাংস্কৃতিক ভাবে বলি বা রাষ্ট্রীয় ভাবে বলি, একটা ধরেন যে কোপমুন্ডকতার মধ্যে আছি।
এক ধরনের রক্ষণশীলতার দ্বারা আমরা শাসিত সবসময়। তো এই শাসন ব্যবস্থা ভাঙার ক্ষেত্রে বা ভাঙাভাঙিরও দরকার নেই, আমাদের যে মন মানসিকতার চিন্তা ভাবনা, আমরা যেহেতু মুসলিম অধ্যুষিত দেশ, সেই ক্ষেত্রে মানে এই যে মানে উমাইয়া শাসনও যদি বলি, হ্যাঁ, যেখানে নাচ গান সবকিছুই ছিল, কিন্তু সেইটার মতো একটা উদার জায়গা কি এই বইগুলো ওইখানে কিন্তু করেছিল সেই জায়গাটা, সেটা কি তৈরি করতে পারে, মানে খুব সহসাই পারবে কিনা, এটা আপনার সমস্যা পারবে কিনা যায় না, এখন তো গ্লোবালাইজেশন হয়েছে। আপনাকে একটা কথা বলি, ওই কুমিল্লা বার্ড আছে না, আক্তার হামিদ খান সাহেব ছিলেন, তো উনি একটা কথা বললো, ওই গোমতী নদীর বাঁধ আছে যে, বাঁধ সবসময় রিপেয়ার করতে হইতো, এখানে গিয়ে দেখেছে ইন্দুরে ওই গর্ত করে দিচ্ছে, সেই গর্ত প্রতি বছর করে কি এটার ভিতর দিয়ে একটু একটু সিপ করে পানি ইয়ে করে বন্যায় ভাসায় দেয়, কিন্তু কেউ এটা বন্ধ করে না, ওই ইঁদুরের গর্তটা। ইঁদুরের গর্ত। তো আমাদের ইঁদুরের গর্ত বন্ধ করার দরকার নেই, আমাদের একটা ইঁদুরের গর্ত করে দেওয়া দরকার, যাতে এই আমরা ওইটাতে ফ্লাডেড হয়ে যাই, আইডিয়া দিয়ে যাতে আমরা ফ্লাড হয়ে যাই। আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে আপনার এই কুপমণ্ডকতা ইয়া করতে পারে কারা, যে যদি ওই যুক্তিবাদী আইডিয়াজ আসে, একটা দেশে যদি দর্শন না থাকে সেই দেশ আসলে ডুবে যাওয়ার জন্য একেবারে উপযুক্ত। আমাদের এখানে সবচেয়ে ল্যাকিং যেটা, সেটা হচ্ছে আমরা এই দর্শনের কোনো এপ্রিসিয়েশন নেই আমাদের এখানে, দর্শন আমরা বুঝিও না। বার্ট্রান্ড রাসেল আমি অনুবাদ করছি কি জন্য জানেন? কারণ বার্ট্রান্ড রাসেল যুক্তিবাদী দার্শনিক, এবং এই যুক্তি যখন মানুষের মনে ইয়া হয় তখন এটা আরো স্প্রেড করে, এটা এটা বাচ্চা দেয়, আরেক যুক্তির বাচ্চা দেয়, তখন আপনার এই কুপমণ্ডকতা বলেন, এই ইয়া বলেন, প্রিজুডিস বলেন, রক্ষণশীলতা বলেন, এগুলো আস্তে আস্তে কেটে যেতে থাকে।